ব্রেকিং নিউজ, ইশরাক হোসেনের আন্দোলনকে কেন্দ্র করে পতন হচ্ছে ডক্টর ইউনূস। এইদিকে উপদেষ্টা আসিফ মাহমুদকে কঠিন গণধোলাই দিয়েছেন, কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধানমন্ডির সেই বাড়িটির সামনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন নেতাকে এই মুহূর্তে পুলিশ আটক করছেন এবং সেই দৃশ্য মাত্র ৪৮ ঘন্টা যেতে না যেতেই আমার কথা সত্যি হয়ে গেল। ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে, তাই তার শপথ আয়োজন করা যাচ্ছে না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। হাসনাত হুঙ্কার দিচ্ছেন, সার্জিস হুঙ্কার দিচ্ছেন, উপদেষ্টা আসিফ হুঙ্কার দিচ্ছেন। তো এই হুঙ্কারের খেলায় এই দেশে এখন পর্যন্ত এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা উপদেষ্টাদের একটাই অর্জন, আওয়ামী লীগ বিরোধী যে কোনো অর্জন। কিন্তু মেয়র ইশরাকের এই ইস্যুটাতে আপনারা অনেক হেনস্থা হবেন, আমি যেটা বুঝতেছি। আমার মনে মান সম্মান আল্লাহর তরফ থেকে আসে, আবার আল্লাহ এটা উঠাই নেয়। এখন মনে উঠাই নেওয়ার সিচুয়েশন তৈরি হয়ে গেছে। স্বৈরাচারের আশঙ্কা রয়েছে, বর্তমানে নতুন স্বৈরাচারের আশঙ্কা রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি জনাব ইশরাককে সেখানে বসতে দিচ্ছেন না। সবকে আপনারা এককভাবে কুক্ষিগত করে নেবেন, টুটি চিপে ধরে মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা, ক্ষমতার চেয়ারে বসে তারা কিন্তু টিকতে পারবে না ভাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করতেছি। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান দেশে যেসব কর্মকাণ্ড ঘটতেছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। ইতিমধ্যেই ইশরাককে কাণ্ড করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কঠিনভাবে অপমানিত হয়েছেন, তাকে গণপিটানি দিয়েছেন, এমনটাই শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমাদের বাংলাদেশের রাজনীতি কোন দিকে এগোচ্ছে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন। সমস্ত চাঞ্চল্যকর তথ্য আপনারা একসঙ্গে দেখতে চলেছেন। প্রিয় দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। যেহেতু আদালতে বিচারাধীন আছে, আজকে আমি দেখলাম হয়তো একটা শুনানি আছে, তো আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা এখন সমীচীন হবে না। দেখা যাক শুনানিতে কি রায় আসে বা কি। আর বিগত যে বিষয়টা নিয়ে আন্দোলন চলছে সেটার যে মামলা ছিল, সেই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা ছিল না, এটা আপনারা জানেন। এবং যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, ম্যাচ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা রিট পিটিশন হয়েছে, আমরা লিগ্যাল নোটিশও পেয়েছি এবং ওই রিট পিটিশনের শুনানি হয়তো আজকে হওয়ার কথা। তো এই একদিকে বিচারাধীন, আরেকদিকে যেসব আইনি জটিলতা অ্যারাইজ করেছে সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্ত দিকে যাবো। দেখেন, হচ্ছে যে আমাদের কুমিল্লার লোকাল এলাকার মধ্যে বলে আর কি, যে একজনের খানা আরেকজনে দেখতে পারে না। এই মুহূর্তে সরকারের মধ্যে এনসিপি নামক রাজনৈতিক দলটা এবং সরকারে থাকা তাদের ঘনিষ্ঠ উপদেষ্টারা যারা এনসিপির লোক, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় তারা কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না, বাট তাদের উপরে কোনো রকম আঁচ আসলে সাথে সাথে পুরো এনসিপি একটা টিমে পরিণত হয়। আমরা যখন বলি যে এনসিপি একটা কিংস পার্টি, অনেকে এটা সমালোচনা করেন, কিন্তু দিন শেষে এটাই বাস্তব। আর এই যে তারা একটা শিশুসুলভ বক্তব্য দেন যে আসিফ মাহফুজ এদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই, তো এরাও বলে, আসিফ তারাও বলে যে আমি ভবিষ্যতে অন্য দলও তো যাইতে পারি। মানে মানুষ যে আগে আওয়ামী লীগের একটা মুখপাত্র ছিল হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র নয় কি জানি মন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী, এই লোকটার কথা শুনলে মানুষের হাসতে হাসতে পেটের চামড়ায় ব্যথা হইতো। এদের বক্তব্য মাঝে মাঝে এমন হয়, কেন সারা বাংলাদেশে জানে এরা একটা টিম, বাট জনগণকে কি বুঝাইতে চায়। তো এই যে বুঝাবুঝির খেলাটার মধ্যে এসে পেস্টা লাগা যায়। আমি নিজেও বুঝি না, ইশরাক যদি আইনিভাবে কথার কথা যে এইটাকে হয় না, তো ভাই ওই যে উত্তরের জেলা প্রশাসক যেভাবে সিটি কর্পোরেশনের প্রশাসক যেভাবে নিয়োগ দিচ্ছেন, ইশরাককে দিয়ে দেন, সে তো এই সিটটার দাবিদার। কিন্তু তা না দিয়া এখন এক একজন এক এক পাকনা বুঝ দিচ্ছেন। আর এটা কি মানুষের কাছে খাওয়ার যোগ্য? বিএনপিরও এখন সময় আসছে অস্তিত্বের লড়াই, সম্ভবত মেয়র হিসাবে এই মুহূর্তে যিনি আদালতের রায় পেয়ে গেছেন, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন রায় পেয়ে গেছেন, মেয়র ইশরাকের। এখন ইশরাককে কঠিন খোঁচা মারছে কে? সার্জিস। প্রথমে একটু তেনাইছে মেয়র সাদেক সাহেবের ছেলে একটু রসাত্মক হালকা ভিজাইছে, ফাইনালি শুরু করছে ওই জায়গা থেকে। বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে যে এটাই সত্য যে 3টা জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ, অবৈধ। যেই নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই এটা নাকি ইশরাকের ভাবা উচিত। সেটা কিভাবে বৈধ হয়? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। তো তাহলে বাকি যাদেরকে মেয়র করলেন চট্টগ্রাম না সিলেটে, তারা কিভাবে তাহলে বৈশা দায়িত্ব পালন করছে? ওইখানে কি এই প্রশ্নগুলো আসে নাই? তার বক্তব্য হচ্ছে সার্জিসের যে তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধু ইশরাক ভাই কেন, সকল জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড, সংসদীয় আইনে সবাইকে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া উচিত। এইটাও আবার সত্য, যদি ইশরাককে ম্যান্ডেট দেওয়া হয় তাহলে বাকি যারা আছে তাদেরকেও তো জায়গা দিতে হবে। মেয়র হয়ে সাময়িক ক্ষমতা ব্যবহার করা, সুযোগ সুবিধা ভোগ করা, এসবের দিকে তাকিয়ে সামান্য কয়েকদিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলোকে ইশরাক ভাই যদি বৈধতা দেন, তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে। বিএনপির নেতাকর্মীরা মনে করছে তোমার থেকে শিখার দরকার নাই কোনটা কালো দাগ হবে কোনটা সাদা দাগ হবে, কারণ তুমিও তো ভাই সাবেক ছাত্রলীগ, এখন
এখন তোমার রাজনীতিতে একটা কালো দাগ আছে, তুমি এখন সাদা দাগে আসছো। এবং বিএনপি নেতাকর্মীরা দেখছেন আসিফের ছবির মধ্যে কিভাবে দামি দামি স্যান্ডেল দিয়া তারা এই যে একটা ঘটনা করছে, যেটা নিয়ে সারা বাংলাদেশের অনেকে নিন্দাও করছেন, অনেকে মনে করতেছেন না যে এগুলো তাদের প্রাপ্য। কত দ্রুত এই ঘটনাগুলো ঘটছে। জাতীয় নাগরিক পার্টির এই সার্জিস বলছেন, আমি বিশ্বাস করি তার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, এই মাইলস্টোনগুলো ধীরে ধীরে অর্জন করে নিতে পারবেন, কিন্তু সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সো কল্ড বৈধ মেয়র হিসাবে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে এত বড় একটা দাগ লাগাবেন কিনা সেই সিদ্ধান্ত তাকেই নেওয়া উচিত। নিয়ে আনিছে। আর রাজনৈতিক জ্ঞান তুমি অন্তত ইশরাককে দেওয়ার দরকার নাই। আমি মনে করি ইশরাক যথেষ্ট বোঝে, একজন মেয়রের ছেলে, সেই রাজনীতি কইরাই আজকের এই জায়গা পর্যন্ত আসছে। এখন তোমরা সবাই কেন ইশরাক মেয়র হতে পারবে না এটা নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল, তোমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, তোমরা হাসপাতাল সবাই একটা টিম হিসাবে এখানে ইশরাক কেন, এটা কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে বা বিএনপিকে কিন্তু আসলে এখানে খোঁচানো হচ্ছে। আমি এটার কারণ বুঝি না, সেই তো দিবেন তো দেনই যদি, তাহলে এত কাহিনী, এত নাটক, এত মানুষের রাজপথে নামানো, এই যে আপনাদের নিজেরা নিজেদের গলার মধ্যে এই রূপসা জুতার মালা পরানো, এগুলো কেন করতেছেন ভাই? মানে অস্থিতিশীল একটা অবস্থা দেশের তৈরি করা ছাড়া কোনো কাজ নাই। যেটা সরকার করতে চায় এটা তো রাইতে রাইতে হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আর বাকি যেগুলা দুনিয়াটা হাসাইয়া, দেশ হাসাইয়া, মানুষকে বিরক্ত কইরা, ঢাকা শহরে বসবাসকারী মানুষের জীবনকে অতিষ্ঠ কইরা, একটা দুর্ঘটনা ঘটাইয়া তারপরে কি আপনারা করবেন? এই যে আসিফের গলায় জুতার মালা গেল ছবির মধ্যে, এটা কেন হইল? এটা কেন হইল? এটা তো হওয়ার কথা ছিল না। আসিফে যে এখন সাহস করে যাইতে পারে না অফিস করতে, কেন? সার্জিসের বক্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের কথা চিন্তা করে না হোক, অভ্যুত্থানের সামনের সারির আপসহীন একজন নেতৃত্ব হিসাবে যোদ্ধার কথা চিন্তা করে স্থানীয় কিছু কর্মীদের মাধ্যমে আসিফ মাহমুদকে ব্যক্তিগতভাবে এভাবে আক্রমণ করতে পারেন না, অপমানিত করতে পারেন না, গালাগাল করতে পারেন না, বাবা মা তুলে কথা বলাতে পারেন না। এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচারপন্থী না। পরোক্ষভাবে এই দায় তার উপরেও বর্তায়, মানে ইশরাকের উপরেও বর্তায়, কারণ তার কি বলা হয়েছে, তার কর্মীরা আসিফ মাহমুদের যে অপমান করছে, তার মা বাবা 14 গোষ্ঠী নিয়ে। তো এখানে সার্জিস যেই পরামর্শ দিচ্ছে, এই পরামর্শটা টোটালি বোঝাই যাচ্ছে যে ইশরাক যেন মেয়র পদে না বসে। টোটাল আয়োজনটা এটাই। হাসনাত হুঙ্কার দিচ্ছেন, সার্জিস হুঙ্কার দিচ্ছেন, উপদেষ্টা আসিফ হুঙ্কার দিচ্ছেন। তো এই হুঙ্কার ফুঙ্কারের খেলায় এই দেশে এখন পর্যন্ত এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা উপদেষ্টাদের একটাই অর্জন, আওয়ামী লীগ বিরোধী যে কোনো অর্জন। কিন্তু মেয়র ইশরাকের এই ইস্যুটাতে আপনারা অনেক হেনস্থা হবেন, আমি যেটা বুঝতেছি। আমার মনে হয় যে নির্মাণ আল্লাহ রাখে, আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি না কইরা এটা নিয়ে সরকার বক্তব্য দিবে। আপনারা কেন বক্তব্য দিচ্ছেন? আপনারা যখন দিচ্ছেন তখন তো জাতীয় কিংস পার্টি ইউনূসের নেতৃত্বে যেটা গঠিত হয়েছে এনসিপি নিয়ে, এটাই তো প্রমাণিত। এখানে উপদেষ্টাদের জন্য উপদেষ্টারা কথা বলবে, সরকার তার কাজ করবে। আপনারা বিএনপির একজন নেতাকে এইভাবে কথা বলে, এটাও কি আপনার সাজে? এটা কি এনসিপির সাথে কানেক্টেড? তাহলে আপনারা স্বীকার করে নেন সরকার আর আপনারা একটা দলই। দেখেন, মান সম্মান আল্লাহর তরফ থেকে আসে, আবার আল্লাহ এটা উঠাই নেয়। এখন মনে উঠাই নেওয়ার সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে অধ্যাপক সলিমুল্লাহ খান অত্যন্ত দার্শনিক একজন ব্যক্তি। চমৎকার বলেন, বিভিন্ন বিষয়ে তার জ্ঞানের সীমা পরিসীমা নেই। তিনি একজন দার্শনিক সত্যিকার অর্থে। তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্বৈরাচারের আশঙ্কা রয়েছে, বর্তমানে নতুন স্বৈরাচারের আশঙ্কা রয়েছে। সলিমুল্লাহ খান চট্টগ্রামের একটা সেমিনারে তিনি এই কথা বলছেন। এটা খুবই শঙ্কার কথা। কেন এই উদ্দেশ্যে, কেন এই কথা বললেন? এর নিশ্চয়ই কারণ আছে। তিনি বলছেন যে বর্তমানে নতুন স্বৈরাচারের আশঙ্কা রয়েছে। এটি ইতিহাসের মধ্যেই দেখা যাচ্ছে। একটি স্বৈরাচারের পরে যে নির্যাতিত হয় সে অপরকে নির্যাতন করে। দেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা, যে একটা স্বৈরাচারের পরে যে নির্যাতিত হয় সে অপরকে নির্যাতন করে। এটি হলো প্রকৃতির নিয়ম। সেটি যেন না হয় তার রক্ষার পথ জানতে হবে। সোমবার বেলা 2টার দিকে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে এক সেমিনারের বক্তব্যে তিনি এই কথা বলেন। কলেজটির ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারের যেই শিরোনাম ছিল সংকটের 3 চেহারা, রাষ্ট্র, জাতি এবং জনগণ। মানবিক করিডোর নিয়ে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, মানবিক করিডোর বিষয়টি রোহিঙ্গা সমস্যার সঙ্গে জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধের মধ্যে জড়ালে আমাদের কি হবে এটা বলা মুশকিল, তবে সমস্যাটা বাস্তব। রোহিঙ্গাদের ফেরত দেওয়া দরকার। গত স্বৈরাচারের আমলে কিভাবে 15 থেকে 16 বছর স্থায়ী হলো, এই প্রশ্ন করে সলিমুল্লাহ খান বলেন, স্বৈরাচার তো আগেই শুরু হয়েছে। র্যাবের কথা ধরুন, র্যাব তৈরি হয়েছে বিএনপির আমলে, ক্রসফায়ার তখন থেকেই শুরু হয়েছে। শেখ হাসিনা সেই ধারা অব্যাহত রেখেছে। ন্যায় বিচারের পরিপন্থী শেখ হাসিনার বিচার চাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপিরও বিচার চাওয়া উচিত। সেই বিচার চাইতে কি আপনারা প্রস্তুত আছেন? যদি না থাকেন তাহলে আপনারা কথা না বলাই ভালো। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা এখন প্রিম্যাচিউর হবে। দৌড় শেষ হওয়ার আগে কোনো ব্যক্তির সমালোচনা করা উচিত হবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের চেয়ে ভালো ব্যক্তি ছিলেন না। তিনি ব্যর্থ হলে দায় আমাদেরও। খুবই ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছেন, যে স্বৈরাচার ধারাবাহিকভাবে এসছে এবং সেটা সামনে আরও বাড়বে এই প্রবণতাটা, এবং বর্তমানে নতুন স্বৈরাচারের একটা আশঙ্কা রয়েছে। কিন্তু যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি সেভাবে আখ্যায়িত করছেন না,
কিন্তু প্রবণতাগুলো রয়েছে সেই কথাটা কিন্তু উল্লেখ করলেন, সেটা রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত এটা ঠিক যে মানে ঠিক আওয়ামী লীগের যেই শাসনামল দেখলাম বা আমরা দেখেছি তার ঠিক মানে বিপরীত, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত, সেই ধরনের কিন্তু প্রবণতা নেই। বরং দেখা যাচ্ছে যে দুর্নীতি, লুটপাট, অপশাসন, দুঃশাসনের যেই চিত্রগুলো ছিল সেইগুলোকে বজায় রেখে কিছু কিছু মানুষ আবার তার সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এটা তো একটা তৃণমূল পর্যায়ে বিভিন্নভাবে, রাজনৈতিকভাবেও অনেকে হয়তো মনে করতে পারেন, যেটা ইঙ্গিত দিচ্ছেন যে শেখ হাসিনার আমলের বদলে ঠিক ওই রকম একটি আমল একটা প্রতিষ্ঠা করা, যাতে প্রতিশোধ নেওয়া যায় বা নিজের স্বার্থ উদ্ধার করা যায়, সেটাই সতর্ক করছেন সলিমুল্লাহ খান। দর্শক, সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। তাছাড়া আজকের এই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে পারলেন। প্রিয় দর্শক, বর্তমানে দেশের যেমন পরিস্থিতি, ইশরাক হোসেনের আন্দোলন, বিএনপির কঠোর হুঁশিয়ারি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে, এইদিকে উপদেষ্টা আসিফ মাহমুদকে জুতোর বাড়ি, সমস্ত কিছু মিলিয়ে বর্তমান দেশের খুবই পরিস্থিতি খারাপ। এরই মধ্যে সেনাপ্রধান আওয়ামী লীগকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন। ডক্টর ইউনূস কঠিন বিপদে পড়তে পারেন। দর্শক, এই সম্পর্কে আপনাদের কাছে মতামত চাই, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।